আসসালামু আলাইকুম। আজকের শনিবারে মেডিটেশন সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেশনের যেটা শিরোনাম সেটা হচ্ছে যে সেলফ ইমপ্রুভমেন্ট হোক্স বা যেটা বলা যায় আত্ম উন্নয়ন। এই জিনিসটা আসলে একটা, এটা নিয়ে অনেক রকম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, পড়ে এসেছি যে আত্ম উন্নয়ন কিভাবে আমাদেরকে করতে হবে এবং সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আসলে এমন একটা বিষয় যে এইটা একটা খুব আকর্ষণীয় একটা বিষয়, যে আমরা সবসময় এটা যখনই শুনে আসছি যে আত্ম উন্নয়ন, তখনই এটা আমাদেরকে মানে অনেককেই আগ্রহী করে তুলেছে এই বিষয়টার প্রতি। তো আত্ম উন্নয়নের ব্যাপারটা আসলে আহ, আমরা যেইভাবে বুঝে আসছি এটা আসলে ঠিক সেরকম না। এটা ব্যাপারটা এরকম যে আত্ম উন্নয়ন আলাদাভাবে কেউই আমরা কিছুই করতে পারবো না। কারণ আমার যদি মানে আসলে সেলফ ইমপ্রুভমেন্ট বলে এই কথাটার মধ্যে হচ্ছে একটা মানে একটা ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে এরকম যে সেলফ, এই সেলফ জিনিসটা এটা একটা ইলিউশন। কারণ আমরা একটা ইগো বা সেলফ, এটা আমাদের মস্তিষ্ক একটা তৈরি করছে সবসময়, একটা ইন্টারফেস তৈরি করছে যে আমরা যখন যখন আমাদের ব্রেইন সবসময় একটা প্রেডিকশন করে যাচ্ছে যে চারিদিকের যে পরিস্থিতি পরিবেশ সেটা আমাদের জন্য সার্ভাইভালের জন্য কতটুকু নিরাপদ, এবং সেই প্রেডিকশনের উপর ভিত্তি করে ব্রেইন সবসময় একটা প্রেডিকশন এরর তৈরি খোঁজার চেষ্টা করে। অর্থাৎ সে যেটা বেস্ট গেজ, সে যেটা আশা করছে এক্সপেক্ট করছে সেই অনুযায়ী তার চারিদিকের ইনফরমেশন ওইভাবে আসছে কিনা। যদি এসে থাকে দ্যাটস ফাইন, আর যদি না এসে থাকে তাহলে সেখানে প্রেডিকশন এরর তৈরি হবে। এখন প্রেডিকশন এররটাকে ব্রেইন আবার কারেক্ট করার চেষ্টা করে। তো এই যে এরর ডিটেক্ট এবং এরর কারেকশন, এইটা করার জন্য যে ইন্টারফেসটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আমাদের সেলফ ইলিউশন বা আমাদের কনসিয়াসনেস, বা যেটাকে আমরা মনে করি যে এটা ফিলিং অফ এজেন্সি, যে হ্যাঁ আমার ব্রেইন, আমি আমার এই শরীরের আমি মানে আমি একটা আলাদা সত্তা। কিন্তু আমি বলে কোথায়, এটার কিন্তু আমরা নির্দিষ্টভাবে কেউ কিছুই বলতে পারবো না যে আমি কোথায়। মানে আমরা বলতে পারি যে আমার ব্রেইন, আমার হাত পা বা আমার শরীর, কিন্তু আমি আলাদা কি সেটা আমরা কেউই বলতে পারবো না, এটা বলা সম্ভব না। কারণ এটা যে ব্যাপারটা এরকম যে আমরা আমাদের মানে নিজের চোখ দিয়ে এই চোখটা কখনোই দেখতে পারবো না। সুতরাং আমরা যেটার অংশ, সেই অংশ হিসেবে আমরা কখনো ওই জিনিসটাকে পরিমাপ করতে পারবো না, ওটাকে লোকেট করতে পারবো না। তো এইটা যখন আমি বা সেলফের ব্যাপারটা, তখন সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারটাও এটাও একটা আমাদের ব্রেইনের একটা তৈরি হওয়া ধোঁকা মাত্র। কারণ আমি যদি সেলফ ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করি যে আমি আমার সেলফ ইমপ্রুভমেন্ট চাই, তার মানে কি আগে আমাকে মেনে নিতে হচ্ছে যে আই এম নট ইমপ্রুভড, অর্থাৎ আই এম ফল্টি, আমার ভিতরে প্রবলেম আছে, তাই না, আমার ভিতরে সমস্যা আছে, আই এম নট আপ টু দ্য ডিজায়ার্ড লেভেল। তাহলে আমি যখন নিজেকে ধরে নিচ্ছি যে আমি অসম্পূর্ণ, তাহলে এটা যদি এভাবে চিন্তা করা যায়, একটা ভাঙা কম্পাস, এখন একটা ভাঙা কম্পাস সে কিভাবে নিজেকে সারাবে বা সে নিজেকে কিভাবে গাইড করবে যে একটা কম্পাস সারানোর দোকানের দিকে। তাহলে আমার ভিতরে যদি অসম্পূর্ণতা থাকে, তাহলে সেই অসম্পূর্ণতা সহই হচ্ছে আমার সত্তাটা। এখন এই সত্তাটা নিজে কখনো নিজেকে চেঞ্জ করতে পারে না। এখানে যেটা ভুল, সবচাইতে বড় যেটা ভুল হচ্ছে যে আসলে আমরা যে চেঞ্জ করার চেষ্টা করছি, সেই এখানে আসলে চেঞ্জ করার কিছু নাই। তাহলে যে জিনিসটার অস্তিত্ব নাই, আমরা সেটাকে খোঁজার চেষ্টা করছি, এই জন্য আমরা কখনোই সফল হতে পারি না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমার পকেট থেকে যদি একটা আধুলি বা একটা দামি একটা সোনার মোহর যদি হারিয়ে যায় কোথাও, তাহলে আমি সেটা খুঁজতে পারি, সেখানে একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ খুঁজতে খুঁজতে আমি হয়তো পেতেও পারি অনেক বছর বা লক্ষ লক্ষ বছর সাধনার পরে। কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস যদি এরকম কোনো কিছু নাই হারিয়ে থাকে, তাহলে সেটা আমরা কিভাবে খুঁজে পাবো? সেই জিনিসটা তো কখনোই খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা তো অ্যাকচুয়ালি হারাই নাই। তাহলে ঠিক সেইভাবে আমরা যে সেলফ ইমপ্রুভমেন্ট যেটাকে বলি, যে আমাদের আত্ম উন্নয়ন,
তাহলে উন্নয়নের আসলে কিছুই নাই। উন্নয়নের মানে উন্নয়ন করে আমরা কি চিন্তা করতে পারি যে ঠিক আছে আমার ভিতরে অলসতা আছে, সেই অলসতাকে আমি দূর করব। তাহলে এগুলি যদি হয় আত্ম উন্নয়ন, আসলে আমাদের আত্ম উন্নয়ন এটা এভাবে কখনোই হবে না। আমরা সবসময় ইভলভ হচ্ছে, আমরা বিকশিত হচ্ছি, আমরা গ্রো করি। হ্যাঁ, আমরা একটা গাছ যেভাবে বাড়ে আমরা সেভাবে বিকশিত হই। তো এই যে বিকশিত হওয়ার বিভিন্ন পর্যায়ে এক একজনের বিকাশ এক এক রকম, এটাই স্বাভাবিক। এক একটা গাছ এক একভাবে বাড়বে, কোনোটা দ্রুত, কোনোটা ধীরে ধীরে। তো এটা এক একটা ন্যাচারাল ফ্লো অনুযায়ী চলবে। আমরাও ঠিক তাই, প্রত্যেকে আমরা আমাদের নেচার অনুযায়ী বিবর্তিত হচ্ছি, পরিবর্তিত হচ্ছি, গ্রো করছি। এখন এই গ্রোয়ের বিভিন্ন পর্যায়ে আমাদের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কিন্তু শুধু আমাদের একক ইচ্ছার উপর নির্ভরশীল নয়। আমাদের পরিবেশ এবং আমাদের অতীতে লক্ষ লক্ষ বছরের ইতিহাস, কোটি কোটি বছরের, সে বিলিয়ন 13.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, তখনকার যে বিগ ব্যাং বা তারও আগে আরো কিছু ছিল কিনা, মানে সেখানে প্রশ্ন করাটা একটা মানে অদ্ভুত ব্যাপার। কারণ যেমন উত্তর মেরুর উত্তরে কি আছে, এই ধরনের প্রশ্ন হচ্ছে সেই বিগ ব্যাং এর আগে কি ছিল। কারণ যেহেতু আমরা ওইটুক পর্যন্তই আমাদের সায়েন্স জানতে পারে, মানে গেস করতে পারে যে ওই সময় থেকে এই ইউনিভার্সটা দেখা যাচ্ছে, যেটা দৃশ্যমান ইউনিভার্স। কিন্তু তার আগে পরে কি ছিল বা আগে পরে কিভাবে আমরা হিসাব করব, কারণ টাইম তো ছিল না। তাহলে এই যে সিঙ্গুলারিটি, এগুলি নিয়ে বর্তমানে অনেক মতবাদ, নতুন নতুন মতবাদ হচ্ছে। আমি যেটা 2-3 আগে পড়লাম নিউ সায়েন্টিস্টে, যে অ্যাকচুয়ালি সিঙ্গুলারিটি নিয়ে অনেক বিজ্ঞানীরা সংশয় প্রকাশ করেছেন। কারণ সিঙ্গুলারিটিকে আমরা নাম দিয়েছি যে যেখানে স্পেস টাইম সব হচ্ছে মানে আর কি, যেটার কোনো অস্তিত্ব নাই, বা মানে এমন একটা পয়েন্ট যেটার কোনো মাপ নেই। তাহলে এটা তো আসলে কনসিভ করা যেমন যায় না, সেরকম ওনাদের মানে কিছু বিজ্ঞানীদের মতামত হচ্ছে যে আসলে এটাকে আমাদের অন্য কোনো ভাবে নতুন কোনো থিওরি এখানে আবিষ্কার হয়তো অপেক্ষায় আছে, কারণ এটাকে আমরা এক্সপ্লেন করতে পারছি না। এবং আমাদের প্রচলিত যে ফিজিক্সের ধারণা এখানে আসলে ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা কত রকম মানে ব্ল্যাক মানে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারকে নিয়ে আসছি, কিন্তু এগুলি আসলে কি, এগুলি আমরা কিছুই জানি না। বা আমাদের যে ডাইমেনশনের বাইরে আরো অনেক ডাইমেনশনের কথা যারা স্ট্রিং থিওরিস্ট বা এরকম অনেকেই বলেন, সেগুলি আমাদের জাস্ট চিন্তা মাত্র। আমরা কোয়ান্টাম মেকানিক্সে অনেক রকম ধোঁয়াশা আছে, অনেক রকম অজানা অনেক বিষয় আছে। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা এত কিছু অনিশ্চয়তার মধ্যে এই যে সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই যে আমাদের কি করব আমরা, সেগুলি নির্ধারিত হয়। অর্থাৎ এই যে আমরা জানি যে বাটারফ্লাই ইফেক্ট, অনেকেই জানি যে মানে প্রবাবিলিটি বা যে কেওস থিওরি, অর্থাৎ ছোট্ট একটা ঘটনার কারণে অনেক কিছু পরিবর্তিত হয়। এখন কি পরিবর্তিত হবে এটা আসলে খুব মানে আনপ্রেডিক্টেবল। কিন্তু এই আনপ্রেডিক্টেবিলিটির মধ্যেও একটা প্যাটার্ন থাকে। মনে হয় যে এলোমেলো এলোমেলো, কিন্তু তার মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। তাহলে আমাদের জীবনেও তাই মনে হতে পারে, আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে তা সবই এলোমেলো এবং কোনো দিক নির্দেশনাহীন, আমাদের মনের মতো না, এমন কিছু ঘটছে যেটার জন্য আমরা প্রিপেয়ার্ড না, বা আমরা যেটা চাইনি, কাঙ্ক্ষিত না। কিন্তু এই বিষয়গুলিও আসলে সেই কেওস থিওরির মতন এগুলি হচ্ছে, কিন্তু এগুলির মধ্যে একটা প্যাটার্ন আছে, এবং সেইগুলি প্যাটার্নটা হচ্ছে ন্যাচারাল প্যাটার্ন। যেমন আকাশের মেঘের ভিতরে প্যাটার্ন কি, প্যাটার্ন হচ্ছে যে এই যে ন্যাচারাল জেনুইন একটা ন্যাচারাল একটা যে অ্যাপিয়ারেন্স, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। এবং এখানে যেমন জাজমেন্টাল কিছু নয়, সেরকম আমাদের জীবনে যা কিছু ঘটছে সবকিছুই তাই, এগুলি সব ন্যাচারাল ফেনোমেনা, এবং এগুলির মধ্যে কোনো কিছু জাজমেন্টাল কিছু না যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, এরকম কিছুই নেই। তাহলে আমরা এই যে আমাদের যেটা আমাদের ইমপ্রুভমেন্ট, তাহলে ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আসলে এরকম যে ওই ন্যাচারাল ফ্লো অনুযায়ী আমার যেটা হওয়ার কথা সেটা যখন হবে, অর্থাৎ আমার যদি এমন একটা ট্রেইট আমার ভিতরে আসার হয়ে থাকে, যেমন আকাশে মেঘ জমেছে, বৃষ্টি পড়বে অবশ্যম্ভাবে বৃষ্টির মতন, যদি এমন একটা বৈশিষ্ট্য হয়ে থাকে যে আমি
একসময় অলস ছিলাম, আমি এখন হয়তো বা আগামী 1 বছর পরে আমি প্রচন্ড কর্মঠ বা অত্যন্ত এরকম একনিষ্ঠ এরকম একজন কিছু কেউ কোনো মানুষে পরিণত হব। তাহলে শুধুমাত্র তাহলেই, অর্থাৎ আমার যদি ওরকম পরিবর্তন হওয়ার মতন গ্রোথ হতে থাকে, তাহলেই একমাত্র আমি ওই যে কিভাবে অলস্যতা মুক্ত হওয়া যায় সেই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ বোধ করব। তাহলে ব্যাপারটা কিন্তু আসলে হচ্ছে উল্টোভাবে। আমরা মনে করতে পারি যে ঠিক আছে, আমি যে এই একটা বই কিনলাম আত্ম উন্নয়নমূলক বই, বা আমি আত্ম উন্নয়নমূলক বিভিন্ন সেলফ মোটিভেশনাল ভিডিও দেখলাম, সেগুলি দেখে আমি হয়তো নিজেকে পরিবর্তন করতে পেরেছি বা পারছি বা পারবো। কিন্তু আসলে ব্যাপারটা এরকম যে আমার ভিতরে যদি পরিবর্তন হওয়ার মতন এটা যদি নির্ধারিত থাকে, এটা যদি প্রাকৃতিকভাবে এটাই নির্ধারিত হয়ে থাকে আগে থেকেই, তাহলে আমার ভিতরে আগ্রহ তৈরি হবে যে এই বইটা কেনার বা ওই মোটিভেশনাল ভিডিও দেখার বা এইগুলি শেখার। তার মানে এগুলি শেখার মাধ্যমে যে আমরা পরিবর্তন হব সেটা কিন্তু মোটেও না। তাহলে এই যে আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট ইলিউশন, মানে এই ইমপ্রুভমেন্ট ইলিউশনটা এরকম যে আমি যদি চেষ্টা করি আমি আমার নিজের এই যে জামার কলারটা উঁচু করে আমাকে উঁচু করব, তাহলে সেটা যেমন অবাস্তব বিষয় যে আমি আমার নিজেকে তো উঁচু করতে পারবো না, তাহলে আমি কখনোই আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। যদি ইমপ্রুভ করতে না পারি তাহলে কি ব্যাপারটা হতাশাব্যঞ্জক যে আচ্ছা তাহলে আমরা যে এত শুনে আসছি আমরা কি তাহলে কোনো চেষ্টা করব না? এখানে চেষ্টা করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের নিজেদের দিকে ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ নিজেদের মনের দিকে তাকানো যে আমার মন কি চায়। আমরা আমাদের এই যে সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারটা ভিতরে অনেক রকম মানে বিরোধিতা আছে, মানে সব বিরোধিতা আছে। যেমন একটা বললাম যে আমরা কখনো ইমপ্রুভ করতে পারবো না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার যখন ইমপ্রুভ করব কি, আমার কোনো বৈশিষ্ট্যকে যদি ইমপ্রুভ করতে চাই, যেমন আমার ভিতরে যদি রাগের বেশি রাগ এরকম বৈশিষ্ট্য থাকে, আমি যদি এটা কমাতে চাই, না আমি এখন থেকে আমি অনেক রাগটাকে কমাবো, তাহলে এটা হচ্ছে আমার যে স্বাভাবিক বৈশিষ্ট্যটাকে আমি অস্বীকার করছি, এটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু এটা কখনোই সম্ভব না, আমি নিজে কখনো পারবো না। আমার নিজের পক্ষে কখনোই এটা সম্ভব হবে না নিজেকে কন্ট্রোল করা। কারণ আমি আমার আমার ব্রেইনের একটা অংশ হচ্ছে, একটা ইন্টারফেস হচ্ছে আমার যেটা নিজের বলে অনুভূতি সেটুকু। কারণ এক একটা নিউরন, সেই নিউরনের কোনো একক অস্তিত্ব নেই, তাদের ভিতরে কোনো আমিত্ব নেই। তাহলে এগুলির যোগফল, এগুলির অ্যাক্টিভিটির মাধ্যমে এই যে আমার একটা ফিলিং অফ একটা এজেন্সি তৈরি হচ্ছে, এটাও খুব মাত্র এটাও একটা মানে ভার্চুয়াল। কারণ এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। আজকে যদি আমার সকালে আমি মানে যারা নাস্তা করেন, সকালে যদি ভালোভাবে নাস্তা করে আসেন তাহলে তাদের সেরোটোনিন লেভেল ভালো থাকবে এবং তাদের মুড ভালো থাকবে, তারা দেখা যাবে ভালো ডিসিশন দিবেন, একজনের প্রতি একটা পজিটিভ ডিসিশন নেবেন। এগুলি নিয়ে অনেক রিসার্চ আছে, দেখা গেছে যে যারা মানে বিচারক, তারা যদি সকালের দিকে যদি কোনো বিচার কার্য শুরু করেন তাহলে সেইখানে তাদের রায় হয় পজিটিভ, অর্থাৎ যে মানে অভিযুক্ত তার পক্ষে সেটা বেশি কাজ করে। আর যদি দেখা যায় যে দিনের শেষে তারা কোনো রায় লিখতে যান তাহলে সেই রায়টা হয় নেগেটিভ, অধিকাংশ ক্ষেত্রে সেটা অভিযুক্তের বিরুদ্ধে আর কি সাজাটা বেশি মাত্রায় দেয়া হয়ে যায়। তো এটার কারণ হচ্ছে যে আমাদের ফুডের কারণে, কারণ এই যে অভুক্ত অবস্থায় তাদের ব্রেইনে ইরিটেবিলিটি থাকে, কিন্তু আমরা এগুলি কিছুই বুঝি না, আমরা মনে করি যে আমি তো আমি। তাহলে আমাদের নিজেদের যে একটা উইল পাওয়ার বলে যেটা একটা বিশ্বাস থাকে, এটাও একটা ইলিউশন, উইল পাওয়ার বলেও কিছু নেই। তাহলে এক্ষেত্রে আসলে কিভাবে আমাদের চিন্তা করলে বা আমাদের নিজেদের সম্পর্কে ধারণাটা কিরকম হলে আমরা মানে আমাদের আইডিয়ালি, অর্থাৎ আইডিয়াল বলে তো কিছু নাই, কিন্তু আমরা জাগতিক অনেক যে কষ্ট বা যেগুলি সাফারিংস এর মধ্যে দিয়ে যায় সেগুলির তীব্রতা অনেকটা কমাতে পারি, সেটাই আমাদের আজকে মেডিটেশনে আমরা মানে এটা আর কি প্র্যাকটিস করব। তাহলে আমরা মেডিটেশন শুরু করি, এবং মেডিটেশন শুরুর জন্য আমরা যেটা করি, আমরা নাক দিয়ে শ্বাস নিতে থাকি 1 থেকে 4 গুনতে গুনতে, চোখ বন্ধ করে। এরপরে আবার শ্বাসটা ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, চোখ বন্ধ রেখে। এরপরে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে, চোখ বন্ধ রেখে।
এখন আমরা আমরা আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেই। তাহলে এইভাবে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিব, আমরা যখন 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিব, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখবো এবং 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো এবং শ্বাস ছাড়ার সময় আমরা পেটটা ভিতরের দিকে যতটুকু সম্ভব নেয়ার চেষ্টা করব, টেনে নেওয়ার। আবারও আমরা ব্রিদিং এক্সারসাইজ করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের আজকে যে বিষয়টি, যে সেলফ ইমপ্রুভমেন্টের একটা যে ইলিউশন বা হক্স, তো সেলফ ইমপ্রুভমেন্ট আসলে আমরা কেউ কখনোই করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমরা যা আমাদের নেচার, আমরা আমাদের নেচারের তৈরি। তাহলে আমি যার দ্বারা আমি তৈরি, আমি তাকে পরিবর্তন করতে পারবো, এটা তো আসলে অবাস্তব একটি বিষয়। অর্থাৎ আমার কাছে যদি একটা মোবাইল থাকে, তাহলে সেই মোবাইলের একটা অংশ সে যদি মনে করে যে সে এই মোবাইলটাকে আপগ্রেড করবে, এটা যদি হয় একটা আইফোন 12 প্রো ম্যাক্স, এখন সে যদি মনে করে যে না, আমি এই আইফোন 12 প্রো ম্যাক্সের অংশ থাকবো না, আমি সমস্ত আমি যে আইফোনের অংশ, সেটিকে আমি আইফোন 17 প্রো ম্যাক্স পরিণত করব, বা 17 না হলেও আমি আইফোন 16 প্রো ম্যাক্সে পরিণত করব। তাহলে এটা কিন্তু একটা অবাস্তব কল্পনা, অ্যাবসার্ড। ঠিক সেরকম আমি যদি মনে করি যে আমার যা কিছু বৈশিষ্ট্য, যা কিছু পটেনশিয়াল, সেগুলিকে আমি পরিবর্তন করে এমন একটা কিছুতে পরিণত হব যেটা আমি আমার মনে বা আমার ব্রেইনে যেটা ঢুকে আছে, যেটা আমাকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে, যেটা হচ্ছে আইডিয়াল। যেমন ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে ভালো ছেলে, ভালো ছাত্র ছাত্রী কারা, যারা ভোরে উঠে পড়াশোনা শুরু করবে, তারা মানে যার প্রার্থনা, নামাজ, ইবাদত এগুলি করবে, তারপরে বাবা মার কথা বাধ্যভাবে শুনবে, তারপর এই সমস্ত কিছু, সে নিয়মিত খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, পড়াশোনা করবে। তো এখন এগুলির চাপ অনেক বেশি, তাকে আরো কোচিংও করতে হবে, প্রাইভেট পড়তে হবে। তাহলে এই যে আমরা শিখে এসেছি যে অনেক অনেক কিছু করতে হবে, নিজে আমরা সম্পূর্ণ না অসম্পূর্ণ, অর্থাৎ আমাদেরকে কোনো কিছু না করলে বুঝি আমরা এটা একটা অপরাধ করছি। অর্থাৎ আমার যদি এখন শুয়ে থাকতে ভালো লাগে, কিন্তু সেটা মনে হবে নিজের জন্য অপরাধ বোধ, আমি এই সময়টা নষ্ট করছি। আমরা এইভাবে শিখে এসেছি সময় নষ্ট করা, সময় নষ্ট না করে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করা, শেখা, মানে বা অর্থ উপার্জনের চেষ্টা করা। তাহলে এই যে আমরা প্রকৃতির যে ছন্দ, সেই ছন্দের বাইরে আমরা এমন একটা ধারণা আমাদের ব্রেইনে তৈরি করে দেয়া হয়েছে, যে কারণে আমরা সবসময় নিজেকে অসম্পূর্ণ মনে করি, অপর্যাপ্ত মনে করি। আমরা মনে করি যে না, আমাদের আরো কিছু করার ছিল, সেটা আমরা করতে পারছি না। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। কিন্তু যদি আমরা দেখি যে এই অর্জনগুলি কিন্তু সব ভবিষ্যৎ কেন্দ্রিক। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এই যে সেলফ ইমপ্রুভমেন্ট শুধু নয়, আমরা আমাদের যে যা কিছু লক্ষ্য, আমাদের সবসময় আমাদেরকে লক্ষ্য দেয়া হয়, মানে লক্ষ্য অন্যরা যে দেয় তাই না। আমরা যেহেতু ছোটবেলা থেকে আমাদের ব্রেইন এভাবেই ওয়াশড হয়ে এসেছে, আমরা কোনো লক্ষ্য বা টার্গেট ছাড়া আমরা চলতে পারি না। সবসময় আমাদের একটা টার্গেট থাকতেই হয় যে না, আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। যদি কিছু করার না থাকে, তাহলে আমরা মনে করি যে আমি তো অলস জীবন যাপন করছি।
তাহলে আমরা আমাদের সকল টার্গেট, লক্ষ্য, আমাদের যে সেলফ ইমপ্রুভমেন্টের সবকিছু তো ভবিষ্যৎ কেন্দ্রিক, যেটা আমি এইমাত্র বললাম যে আমি নিজেকে আরো উন্নত করব, তাই না? আমি এরকম হব, আমি আরো চরিত্রবান হব, বা আমি আরো এরকম সেরকম এটা সেটা হব। তাহলে এই যে হব, এই হবটা হতে পারলে তখন আমি নিজে সন্তুষ্ট হব। তার আগ পর্যন্ত আমার ভিতরে অতৃপ্তি থেকে যাবে, কারণ এখনো আমি স্বয়ংসম্পূর্ণ নই, এখনো আমার ভিতরে পরিপূর্ণতা আসেনি, এখনো আমার ভিতরে যে মানে অনেক খুঁত রয়ে গিয়েছে। তাহলে আমি একদিন নিখুঁত হব, বা আরো খুঁত আমার অনেক কমে যাবে। তাহলে এই যে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা, এটা এমন একটা অভ্যাস, যেই অভ্যাসটা একটা চেইনের মতন আমাদেরকে সবসময় আটকে রাখবে, বা আমাদেরকে সবসময় পিছিয়ে দিবে। কারণ আমরা কিন্তু সবসময় ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি, যে না আমি তো এখনো সম্পূর্ণ নয়, আমার ভিতরে এখনো অনেক কিছু পরিবর্তন করার আছে। তাহলে এই যে সম্পূর্ণ নই আসে, এই এই অনুভূতিটা কি আনন্দের অনুভূতি, নাকি এটা কষ্টের অনুভূতি, নাকি এটা হতাশার অনুভূতি? অবশ্যই এটা হতাশার অনুভূতি, এটা একটা ডিসগ্রেস, বা এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে আমি তো এরকম নই। যেটা আমি সেলফ ইমপ্রুভ করতে চাই, মানে আই এম নট ইমপ্রুভড। তার মানে কি আমি নিখুঁত নই, তার মানে আমার ভিতরে অনেক সমস্যা আছে। তাহলে এটা একটা স্বস্তিদায়ক অনুভূতি মোটেও না। তাহলে আমরা আমাদের সারাটা জীবন নিজেকে এইভাবে অসম্পূর্ণ এবং ফল্টি বা দোষযুক্ত হিসাবে দেখে আসছি, মেনে আসছি, বিশ্বাস করে এসেছি। তাহলে এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে সবসময় থাকে, তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট কোন জায়গাটায় আসবে? এখানে কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট হবার কোনোই সুযোগ নাই, কারণ আমি তো আগে মেনে নিচ্ছি যে আমি ফল্টি, আমার ভিতরে সমস্যা আছে। তাহলে আমার ভিতরে সমস্যা আছে, তাহলে আমি তো কখনোই ওই যে সমস্যাবিহীন ওটা আমি হতে পারবো না। কারণ আমি ওইটা হওয়ার জন্য যতই চেষ্টা করব, আমার এই যে প্রাথমিক যেটা ধারণা, সেই ধারণা কিন্তু কখনোই পরিবর্তিত হবে না। কারণ যখন হতে পারে যে আমার একটা কোর্স করলাম, এই কোর্স করার পর মনে হবে যে আচ্ছা এই কোর্স করে এখন আমি নিজে অনেক সময়ানুবর্তী হয়েছি, আমার ভিতরে এখন আর কোনো অলসতা নেই। কিন্তু আমাদের জীবন এবং প্রকৃতি যেভাবে চলে, সেই চলাটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ ওই একটা কোর্স করলাম, একটা ভিডিও দেখে আমার ভিতরে অনেক উৎসাহ উদ্দীপনা অনুভব করলাম, বাহ এটা তো শুনে অনেক ভালো লাগলো, ও আচ্ছা আমাদের ব্রেন এভাবে কাজ করে, তাহলে কাল থেকে আমি এই অভ্যাসটা করব। সেই 3 মিনিটস রুল, অনেক রকম রুলস আছে, রেগুলেশন আছে, কত রকম ইন্টারনেটে পাওয়া যায়। তাহলে তো আমি এরকম অনেক ভালো লাগছে, হ্যাঁ আজকে তো আমি ভোর 5টায় উঠতে পেরেছি। কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে এমন যে ওই নিয়ম আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগছে, পরশুদিন আর ভালো লাগবে না। ওই যে ট্রেডমিল বাসায় কেনার মতন, প্রত্যেকে মনে করি না আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, অনেকেই আমরা মনে করি যে ভুঁড়িটা একটু বেড়ে যাচ্ছে, যে আমি জিমে যাওয়া তো কঠিন, একটা অভ্যাসের ব্যাপার, অনেক দূরে যেতে হবে, আমি একটা ট্রেডমিল বাসায় কিনি, বাসায় একটা ট্রেডমিল কিনে একটা আমি সুন্দরভাবে নিজেই জিম করব। তাহলে ট্রেডমিল সবাই কিনে, দেখা যায় যে ট্রেডমিলটা একদিন ব্যবহার করা হয়, 2 দিনের পর তৃতীয় দিন আর ব্যবহার করা হয় না, এবং শেষে ওইটা ওভাবে পড়ে থাকে, এবং অনেক পরে এটাকে ভাঙাড়ির দোকানে অল্প দামে বিক্রি করে দিতে হয়। তাহলে আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের যে ইলিউশনটা ঠিক সেরকম, যে আমি আগামীকাল থেকে ভোরে উঠে এরকম করব, এটা করব, সেটা করব, ট্রেডমিলে আমি দৌড়াবো। তাহলে এই জিনিসটা যদি হওয়ার থাকে, আমার যদি ওই নির্ধারিত থাকে, সমস্ত কিছু মিলিয়ে আমার সেই জেনেটিক্স, আমার এনভায়রনমেন্ট, সমস্ত কিছু, আমার পরিবেশ, যে বাতাসে যে সীসা, যেমন ইউএসএ তে এরকম দেখা গিয়েছে যে যখন 1900 এটা হয়তো 60 বা তার হয়তো আগের কিছু সময়ের দিকে, যে ওই সময় একবার খুব ক্রাইম রেট অনেক বেড়ে গেল, ইয়াং যারা তারা অনেক ক্রাইমে ইনভলভড হয়ে গেল। তারপরে আবার কয়েক বছর পর দেখা গেল সে ক্রাইম রেটটা আবার কমে গেছে। তো তখন গবেষণা করে দেখা গেল যে যখন ওখানে গ্যাসোলিন ব্যবহৃত হতো আগে, সেই গ্যাসোলিনের ভিতরে গাড়ি চালানোর জন্য ওখানে লিড ব্যবহার করা হতো।
তো যতদিন ওই লিড সহ এটা ব্যবহৃত হয়েছে, আকাশে বাতাসে লিড বেশি ছিল, সেই কারণে ইয়াং জেনারেশনের ব্রেনের ভিতরে ওইটার ইফেক্টে তাদের ভিতরে অপরাধ ক্রিমিনালিটি বেড়ে গিয়েছে। আবার যখন লিড কমে গেছে, ক্রিমিনালিটিও কমে গেছে। এখন ওই ক্রিমিনালিটির জন্য যদি বিচারকরা বলেন এটা হচ্ছে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী সে ক্রাইমটা করেছে, এটার জন্য সে দায়ী, কিন্তু আসলে তো লিডের কারণে, সীসার কারণে এটা সে করেছে। তাহলে এইভাবে চিন্তা করলে কিন্তু আমাদের নিজের ইচ্ছা শক্তি বলে কিছু নেই, কিন্তু ব্রেইন ওটাই ধারণা দেয় যে হ্যাঁ এটা তো আমি নিজের ইচ্ছা দিয়েই করলাম, এটা তো অন্য কেউ আমাকে বাধ্য করেনি, কিন্তু আসলে আমরা জানি না বলে আমরা এটা মনে করি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের যদি সেলফ ইমপ্রুভমেন্ট বলে কিছু নাই থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো সবসময় আমরা একটা অস্থিরতা অনুভব করি যে আমি বোধহয় কিছু করলাম না। মানে আমরা জীবন বেঁচে থাকা, আমরা বেঁচে আছি, বেঁচে থাকা মানে নিঃশ্বাস নিচ্ছি, আমরা সচেতন আছি, এটাই কিন্তু বেঁচে থাকার ইন্ডিকেটর, সূচক, নির্দেশক, এর বাইরে আর কিছুই না। অথচ আমরা অনেক কিছু যে আমরা যা না সেটা হওয়ার চেষ্টা না করলে বুঝি আমার বাঁচাটা সম্পূর্ণ হচ্ছে না। আমাকে বেঁচে থাকতে হলে বুঝি ওই যে যেমন আরো জোরে জোরে শ্বাস নিতে হবে, ঠিক সেই রকম অনেক কিছু করতে হবে। আমি এখন যা করছি চুপচাপ আছি বা সেটা বুঝি পর্যাপ্ত না, আমার বেঁচে থাকাকে সার্থক করতে হলে আরো কিছু করতে হবে। তাহলে এই যে অসম্পূর্ণতা এবং আরো কিছু করার তাগিদ, এটা কিন্তু সবসময় আমাদেরকে অশান্তির মধ্যেই রেখে দেয়। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা যদি ইমপ্রুভমেন্ট করার কিছু নাই থাকে, তাহলে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করাটা বন্ধ করে দেব, নিজের পরিবর্তন করার কোনো চেষ্টা করার প্রয়োজন নেই। তখন কি হবে? যদি আমরা এটা মনের ভিতরে একেবারে গভীরভাবে নিতে পারি, এইটা যদি, এই বাস্তবতাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি, তখন আমাদের ভিতরে এক ধরনের প্রশান্তি চলে আসবে। ও আচ্ছা, তাহলে ওই যে ইঁদুর দৌড়ের আর প্রয়োজন নেই। নিজের এই বৈশিষ্ট্য, আমার ভিতরে কেন রাগ হচ্ছে, কেন আমার ভিতরে বিভিন্ন ধরনের যে তথাকথিত ষড়রিপু বা আরো এরকম 60টা রিপু উঁকি ঝুঁকি দেয়, সেগুলিকে কন্ট্রোল কেন করতে পারি না। তো এই সমস্ত যখন আমি বাদ দেব, তখন আমার ভিতরে একটা প্রশান্তি চলে আসবে, কারণ আমি হাল ছেড়ে দিচ্ছি। যখন আমি হাল ছেড়ে দেব, সারেন্ডার করব, তখনই একটা ম্যাজিক, একটা পরিবর্তন আমার ভিতরে চলে আসবে। সেই পরিবর্তনটা হচ্ছে একটা বিশ্বাস, একটা আস্থা। শুধু বিশ্বাস না, এটাকে বলা হতে পারে একটা নিশ্চয়তা যে প্রকৃতি যেভাবে চলছে, এটা আসলে যেভাবে চলার মতো সেভাবেই চলবে, আমি চাই বা না চাই। তাহলে আমার রোলটা এখানে কি হতে পারে? আমার রোলটা হবে যে আমি যেন এখানে এই যে স্রোতের সাথে নিজেকে মিশাতে পারি, আমি যেন স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করে আমার নিজেকে আরো এক্সস্টেড করে না ফেলি। আমরা তো জানি যে স্রোতের সাথে ভেসে গেলে পর সেটাতে আমরা নিশ্চিন্তে ভাসতে পারবো। বা ওই যে শিমুল তুলা যদি বাতাসে উড়ে বেড়ায়, তারা যেমন কোনো পাখা মেলার প্রয়োজন হচ্ছে না, সে তার নিজের ওজনহীনতা বা নিশ্চেষ্টতার কারণেই সে বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরাও ঠিক তাই। আমরা যখন জোর করে চেষ্টা করাটা ছেড়ে দিব, তখন আমরা সেই প্রকৃতির স্রোত বা ফ্লো সেটা আমরা অনুভব করতে পারবো, এবং তখন আমরা বুঝবো যে এই ফ্লোয়ের ভিতরে আমি খুব সুন্দরভাবে ইফোর্টলেসলি, একেবারে যেটাকে বলে যে মানে খুব সুন্দরভাবে সিমলেসলি আমি চলতে পারছি। তাহলে কিভাবে আমরা চলতে পারছি?
তখন আমাদের ভিতরে যখন যেটা করার প্রয়োজন হবে সেটা আমাদের ভিতর থেকে একটা তাগিদ আপনা আপনি তৈরি হবে। অর্থাৎ যখন আমরা ওই যে আমাদের ফ্রন্টাল লোব দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না, আমি কি করব, এটা কি ডিসিশন দিতে হবে, এটাকে আমি হ্যাঁ করব নাকি না করব, এই সমস্ত ফ্রন্টাল লোবের উপর সে অহেতুক অত্যাচারগুলি আমি যখন বন্ধ করে দিব, যে না তোমাকে কোনো ডিসিশন নিতে হবে না, তোমাকে কোনো ডিসিশনই নিতে হবে না, তুমি যা চুপচাপ থাকো, রিল্যাক্স থাকো, তখন যেটা হবে, তখন ওই যে প্রকৃতির ছন্দ আমাকে দিয়ে আমার ভিতরে থেকে অটোমেটিক বিভিন্ন ডিসিশন আমাকে দিয়ে নেওয়া হবে। তখন হঠাৎ করে আমার মনে হবে যে ও আচ্ছা, আমার এই জিনিসটা করা উচিত, তো এটা এটা একটু করি, তো অমুক জায়গায় ফোনটা করি, তো অমুকের সাথে যোগাযোগ করি, তো এই ইমেলটা লিখিত। তখন স্পন্টেনিয়াসলি ওই যে প্রকৃতির ছন্দই আমাকে দিয়ে বিভিন্ন ডিসিশন নেওয়া হবে। কিন্তু যতক্ষণ আমি নিজে নিজে নেওয়ার চেষ্টা করবো ততক্ষণ দেখা যাবে যে আমার ভিতরে অনিশ্চয়তাও থাকবে, আবার আমার ভিতরে বিভিন্ন ধরনের মানে দুর্বলতাও থাকবে। মনে হবে যে আমার এই ডিসিশনটা বুঝি সঠিক হলো না, এই ডিসিশনটা নিলাম, এটা কি ঠিক হলো, বা এই আগে এই ডিসিশনটা নেওয়ার কারণেই হয়তো আজকে আমার জীবনে এরকম দুর্বিপাক নেমে এসেছে। তাহলে যখন আমি প্রকৃতির হাতে নিজেকে সমর্পণ করব সমস্ত কিছুর উপরে, শুধু আলাদা প্রকৃতি বলে কিছু নাই, ওই যে আমার হেরিডিটি, আমার জেনেটিক্স, আমার আজকে সকালে কি খেয়েছি, আমার ব্লাড সুগার এখন কিরকম আছে, আমার বাতাসের লিডের পরিমাণ কেমন আছে, এরকম মানে মানে অগুন্তি ফ্যাক্টর আছে। তাহলে সেই অগুন্তি, এখন জোয়ার না অমাবস্যা নাকি পূর্ণিমা, সেগুলিও আমাদের ব্রেনের উপর ইফেক্ট করে। তাহলে এই যে অজস্র 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 রকম প্রভাবক, সেই প্রভাবকের ফলে আমি কি ডিসিশন নিব সেটা স্পন্টেনিয়াসলি আমার ভিতরে চলে আসবে, এবং যেটা আসবে সেটা ন্যাচারাল, এটাকে এখানে জাজমেন্টাল কিছু নাই। আমার লিডের কারণে আমার ভিতরে এমন একটা নেগেটিভ, তথাকথিত নেগেটিভ ডিসিশন আসতে পারে, আমি একজনের সাথে একটা খুব খারাপ কিছু ব্যবহার করে ফেললাম, বা আমি একজনকে একটা ঘুষি মারলাম, বা এরকম কিছু। তাহলে যেটা হয়ে থাকে সেটাও হচ্ছে সে ন্যাচারাল একটা প্যাটার্ন। তাহলে এখানে ভালো মন্দ খোঁজার কিছু নেই, মেঘ যেমন সব মেঘই ন্যাচারাল, সেরকম আমাদের সব অ্যাক্ট, সব আচরণই ন্যাচারাল। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা আত্ম উন্নয়নের চেষ্টা করা যখন বাদ দিব, তখন আমাদের যে ন্যাচারাল ইভলিউশন, অর্থাৎ যেটা হবার, সেটা ওই যে একটা ফুল ফোটার বা একটা বট গাছের বীজ থেকে বট গাছ হওয়ার, সেটা তখন ন্যাচারালি হতে থাকবে। তাহলে একটা গাছ, একটা বীজ থেকে গাছ তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে তার সুন্দর পরিবেশটা নিশ্চিত করতে হয়। কিন্তু আমরা যদি সেই বীজ ধরে টানাটানি করি তাহলে কি গাছ বড় হবে? মোটেও না। ঠিক সেইভাবে আমাদের আত্ম উন্নয়নের চেষ্টা করাটার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের যেটা হবে সেটা হবে আমাদের গ্রোথ, এবং এই গ্রোথ আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। এখন যদি আমাদের কাছে মনে হয় যে আমার গ্রোথ হচ্ছে না, আমার গ্রো হচ্ছে না, আমি ঠিকমতো গ্রো করছি না, তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই গ্রো হওয়ার জন্য যদি আমার ভিতরে তাগিদ তৈরি হয় ওই মুহূর্তে, তখন আমার কাছে মনে হতে পারে। কিন্তু আমি যদি দেখা যায় যে চেষ্টা করছি, ব্যর্থ হচ্ছি, তখন বুঝতে হবে আসলে আমি যেটা টার্গেট চেষ্টা করছি ওটা এখনো হওয়ার মতন হয়নি। আমি একটা চারা গাছ, আমি যদি কালকেই 5 ফুট হতে চাই, সেটা যেমন অসম্ভব, সেরকম আমি যদি আমার ভিতরে ইচ্ছা আছে যে এই এই বৈশিষ্ট্য আমার ভিতরে আসবে, কিন্তু এত চেষ্টা করছি, আসছে না। কেন আসছে না? কারণ ওটা এখন আসার মতন পোক্ত হয়নি, ওটা ম্যাচিওর হয়নি। আমার ওই পর্যায়ে যাওয়ার মতন আমি এখনো ম্যাচিওর হইনি, আমার গ্রোথ লেভেল ওটাতে যাওয়ার মতন না। তাহলে সেখানে আমি যখন এই বাস্তবতাটা জানবো, তখন আর এই যে না পারার ব্যর্থতা নিয়ে আমি হতাশ হতে হবে না। তখন আমি বুঝতে পারবো আচ্ছা এটা আসলে এখন হওয়ার না। আমি জানি না এটা আদৌ হওয়ার কিনা, যদি এরকম হওয়ার থাকে, যদি সবকিছু মিলে পরিবেশ, সমস্ত কিছু, জেনেটিক্স ইত্যাদি ইত্যাদি, খাদ্যাভ্যাস সবকিছু মিলে যদি এটা হওয়ার থাকে হবে, আর না হওয়ার থেকে বুঝতে হবে যে এটাই ন্যাচারাল ফ্লো, এটাই হওয়ার ছিল।
তাহলে আমার ভিতরে যখন একটা নিশ্চিত একটা যখন মানে হেল্পলেসনেস এবং একটা মানে অহেতুক চেষ্টা করা থেকে আমি যখন নিজেকে ফিরিয়ে রাখতে পারবো, তখন আমার ভিতরে এন্ডরফিন একটা হরমোন রিলিজ হবে, আমার ভিতরে তখন এটা অক্সিটোসিন রিলিজ হবে। তাহলে যেগুলি পজিটিভ এবং যেগুলি গ্রোথের জন্য উপকারী সেই ধরনের হরমোন আমার ভিতরে কাজ করবে, ব্লাড স্ট্রিমে কাজ করবে, এবং তখন আমি প্রশান্ত থাকতে পারবো এবং আমার ভিতরে যখন যে প্রয়োজন হবে পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেবার ক্ষমতা আপনা আপনিই তৈরি হবে, নিজেকে তৈরি এটার জন্য চেষ্টা করতে হবে না। তাহলে চেষ্টা করাটা বন্ধ করে দিলেই স্পন্টেনিয়াসলি আমি রেসপন্স করতে পারবো। তাহলে ওই রেসপন্সটা হবে খুব স্বাভাবিক, ওটার জন্য আমাকে কোনো মাথা খাটাতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, কোনো কোর্সও করতে হবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে ওই পরিবর্তনের আগ পর্যন্ত যদি আমার ভিতরে এমন বৈশিষ্ট্য থাকে যে প্রচন্ড আমার রাগ বেশি, মানুষজনের উপর খিটিপিটি হয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আসলে এরকমই হওয়ার কথা। এটা অনেক কারণে হতে পারে, সে লিডের কারণে যেমন হতে পারে, আবার আজকে আমার একটা কয়েকদিন আগে হয়তো ফ্লু হয়েছিল, সে পোস্ট ভাইরাল ডিপ্রেশনের কারণেও আমাদের মেজাজ খিটিমিটি হতে পারে, অনেক ওষুধের সাইড ইফেক্টের কারণে আমার মেজাজ খিটিমিটি হতে পারে। তাহলে অজস্র রকম কারণ আছে। আমার খাবারের অভ্যাসের জন্য আমি যদি মানে সুগার বেশি খাই, এই যে ফল মিষ্টি এগুলি যদি আমি বেশি বেশি খাই, তাহলেও এগুলির কারণে আমার ব্রেনে বিভিন্ন ধরনের যে আর্টারি, শরীরের সমস্ত আর্টারিতে ইনফ্লামেশনের কারণে আমার মেজাজ খিটিমিটি হবে। তাহলে এত সমস্ত ফ্যাক্টর, এগুলিকে কন্ট্রোল করা সম্ভব না। তাহলে এগুলিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আচ্ছা এখন এটুকুই স্বাভাবিক, কারণ ওই যে আমি বেশি মিষ্টি খাচ্ছি, এখন এটাতেও কিন্তু আমার কন্ট্রোল নেই। আমি যদি মনে করি আমার কন্ট্রোল থেকে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিচ্ছি, আসলে সেটা না। আমার ওরকম গ্রোথ হবার ছিল বলেই আমার ভিতরে ওই ধরনের ইচ্ছা তৈরি হয়েছিল যে না, আজকে থেকে আমি মিষ্টি কম খাবো বা খাবো না। তাহলে আমরা যখন জোর করাটা বন্ধ করে দেব, তখন এই প্রয়োজনীয় ডিসিশন আমাদের ভিতর থেকে স্পন্টেনিয়াসলি বোল্ডলি আসবে। তখন আমার ভিতরে না, আমি আজকে থেকে মিষ্টি খাবো না। যারা স্মোকার তারা কিন্তু শত চেষ্টা করে স্মোকিং ছাড়তে পারেন না, কিন্তু যদি তারা এই জোর করাটা ছেড়ে দেন, তখন কিন্তু যখন তার ব্রেইনের পরিবর্তন হবার মতন সময় আসবে, তখন তার নিজের হঠাৎ করে মনে হবে না, আমি আর সিগারেট খাবো না, এবং সে তখন দেখা যাবে যে কোনো কারণেই হোক সে আর খাচ্ছেই না, এবং তার কোনো আগ্রহ আর তৈরি হচ্ছে না, কোনোভাবে কেউ তাকে দিয়ে খাওয়াতে পারছে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। এবারে আমরা চোখ মেলে তাকাতে পারি। এখন আমাদের ফেসবুক লাইভে যারা অংশগ্রহণ করেছেন বা করবেন বা করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী সপ্তাহে আশা করি আবার দেখা হবে।